কিছুদিন আগে দেখতে পেলাম শ্রী দিলীপ মণ্ডলের বাড়িটা। সাধারণ মানুষ প্রশ্ন করছে যে সৎভাবে এরম বাড়ি করা সম্ভব তপসিয়া তিলজলা অঞ্চলে? সেখানে আপনাদের কোনো নেতাকে দেখতে পেলাম না। আমি যদি নাম বলতে বলেন তাহলে আমি কসবা বিধানসভার নেতার নাম বলবো, যিনি ওখানকার এখন বিধায়ক, মিস্টার জাভেদ খানকে দেখতে পেলাম না। এদিকে আইএসএফ এর নসাদ সিদ্দিকে দেখতে পেলাম, আবার সিপিএম এর বিকাশবাবু আবার কোর্টে গেলেন, শতরূপ ঘোষ সেই জিনিস অর্ডারটা নিয়ে লোকের সামনে গেলেন, কিন্তু আপনারা নীরব। এই বাংলায় বুলডোজার কালচার চলবে না, যতই বুলডোজার চাপানোর চেষ্টা করুক। আরে হিটলার পারেনি, চাউসেস্কু পারেনি, মুসোলিনি পারেনি, নতুন হিটলাররা কোন চাল? দ্বিতীয় কথা, জাভেদ খানের কথা বলছেন, আপনারা দেখেছেন তো ভোটের আগে আপনারা মাছ নিয়ে অনেক প্রচার করলেন যে বিজেপি এলে মাছ বন্ধ হয়ে যাবে, কিন্তু ভোটের পরে যেই ওনারা ডিসিশনসগুলো নিচ্ছেন, বিধানসভায় মাছ প্লাস আপনার মা ক্যান্টিনেও মাছ ইন্ট্রোডিউস করলেন 5 টাকায়, তাহলে তো মনে হচ্ছে তখন একটু ভুল হয়েছিল। যতগুলো দুর্গাপুজো হয় তার অন্তত 50%-এর কাছাকাছি দুর্গাপুজো কলকাতা রাস্তা জুড়ে হয় প্যান্ডেল। রেড রোডে একদিনে ঈদের দিন 4-3 ঘন্টার নামাজি যদি খুব অসুবিধা হয়ে থাকে। আপনার কথাতেই বাংলাদেশের প্রসঙ্গটা উঠলো, কিন্তু আপনারা চলে যাওয়ার পরেই ফেন্সিংয়ের জন্য জমি দিয়ে দেওয়া হলো বিএসএফকে, তা আপনারাই তো দিয়ে দিতে পারতেন। কিছুদিন আগে দেখতে পেলাম শ্রী দিলীপ মণ্ডলের বাড়িটা। সাধারণ মানুষ প্রশ্ন করছে যে সৎভাবে এরম বাড়ি করা সম্ভব? আপনি দিলীপ মণ্ডলের পারিবারিক ব্যবসা সম্পর্কে ঠিক কতটা জানেন? তার আইটি রিটার্ন দেখেছেন? দিলীপ মণ্ডলের যেরকম বাড়ি সেরকম অন্তত 10,000 বাড়ি পশ্চিমবঙ্গের বুকে রয়েছে। আমি দিলীপ মণ্ডলকে সার্টিফাই করছি না, কিন্তু দিলীপ মণ্ডলের সংবাদ মাধ্যমে তার পরিবারের ইন্টারভিউ থেকে জেনেছি এটা তাদের শরিকি বাড়ি, পৈতৃক বাড়ি। তাদের সম্ভবত 7-8 শরিক রয়েছে। তো গ্রামের দিকে 7-8 আসলে কলকাতা শহরের ওই 10x10 কামরার ফ্ল্যাটে থাকা লোকজন নিশ্চিতভাবে তাদের পক্ষে শরিকি পরিবার, একান্নবর্তী পরিবার, সেগুলো অ্যাসেস করা একটু অসুবিধাজনক। যদি দিলীপ মণ্ডলের বিরুদ্ধে কোনো অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ থাকে, ইডি তো ওনাদের হাতে রয়েছে, ইডি তদন্ত করুক না। তার আগেই যে মিডিয়া ট্রায়াল করে মার্কেটে ছেড়ে দেওয়া। আপনি বিজেপির কটা নেতার বাড়ি দেখেছেন? উত্তরপ্রদেশে যান, মধ্যপ্রদেশে যান, বিজেপি নেতাদের বাড়ি দেখুন। এই যে কাউকে অপরাধী হওয়ার আগেই অপরাধী বলে দেখে দেওয়া, মিডিয়া ট্রায়াল করে দেওয়া, আমি তো চ্যালেঞ্জ করে বলছি, কর্ণাটকের বিজেপি নেতাদের বাড়ি দেখান, মধ্যপ্রদেশের বিজেপি নেতাদের বাড়ি দেখান, বাংলো প্রসাদপম বাংলোগুলো দেখুন। তারপরে দিলীপ মণ্ডলের টাকা আপনার কর্ণকুটির বলে মনে হতে পারে, কিন্তু আমি দিলীপ মণ্ডলকে জাস্টিফাই করবো না। এক্ষেত্রে একজন বিধায়কের সাধারণ মানুষের জীবনযাত্রা যেরকম হওয়া উচিত সেরকমই হওয়া উচিত, যাতে কোনো প্রশ্ন না ওঠে। দিলীপ মণ্ডল তার ইনকাম ট্যাক্স রিটার্ন দেখাবেন। যদি আয়ের সাথে সঙ্গতিহীন কোনো সম্পত্তি হয়ে থাকে তো ইডি রয়েছে, সমস্ত কিছু ওনাদের হাতে রয়েছে, তদন্ত করতে কে বারণ করেছে? তদন্তের আগেই কাউকে দেখে দেওয়াটা কতটা সমীচীন সেটা মানুষ বিচার করবেন দিনের শেষে। দিলীপ মণ্ডলের বাড়িতে তো গেল, অভিযোগকে দিলীপ মণ্ডল নাকি হুমকি দিয়েছেন। তো পুলিশ কবে রিতেশ তিওয়ারির বাড়ি যাবে? রিতেশ তিওয়ারি অন ক্যামেরা কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক, তিনি প্রকাশ্যে বলেছেন আমাকে 5 বছরের জন্য বিধায়ক হয়ে গিয়েছি, 5 বছর কোনো মুসলমানকে একটা সই পর্যন্ত দেবো না, কোনো মুসলমানকে পরিষেবা দেবো না। তো প্রকাশ্যে সংবিধানের অবমাননা। পুলিশ গেছে রিতেশ তিওয়ারির বাড়িতে সুমোটো কেস করে, হিম্মত হয়েছে পুলিশের। পরেশরাম দাসের দাদা, তিনি নাকি হুমকি দিয়েছেন, তার জন্য তাকে গ্রেপ্তার করতে পৌঁছে যাচ্ছে। আর বিজেপি গর্গ চ্যাটার্জির গ্রেপ্তারে উল্লসিত। কি গর্গ নাকি সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মিথ্যে তথ্য ছড়িয়েছে, কি না নির্বাচন কমিশন ভোট চুরি করেছে, এটা গর্গ বলেছে। তো নির্বাচন কমিশন ভোট চোর কি ভোট চোর নয় গোটা দেশের মানুষ দেখছে। 27 লক্ষ মানুষের ভোট তো চুরি করেছে, যাদের ভোটাধিকার কেটে দিয়েছে আন্ডার এডুকেশন। চোর কমিশনকে চোর বলায় গর্গ গ্রেপ্তার। এখন গর্গ সোশ্যাল মিডিয়ায় মিথ্যে তথ্য নাকি পরিবেশন করেছে, তাহলে প্রিয়াঙ্কা টিবরিওয়াল গ্রেপ্তার হবে না কেন? শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ, ভালো ছেলে, আমাদের যখন তৃণমূল করতো পরিচয় ছিল প্রত্যেকের সাথে, চন্দ্র অত্যন্ত ভালো ছেলে। তাকে যে বা যারা এর নৃশংসভাবে মারল, প্রিয়াঙ্কা টিবরিয়াল অন রেকর্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি এর পিছনে দায়ী। তাহলে যদি গর্গ উস্কানি দেওয়ার জন্য বা মিথ্যে তথ্য সোশ্যাল মিডিয়ায় পরিবেশন করার জন্য গ্রেপ্তার হয়, তাহলে প্রিয়াঙ্কা টিবরিয়াল এখন জেলের বাইরে ঘুরছে কি করে? উনি বলেছেন ওইটা নাকি হ্যাক হয়ে গেছিল ফর সাম সেকেন্ডস। তো লালবাজারের তো রয়েছে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে, হ্যাক হয়েছে, আইপি ট্র্যাক করুক না। ওনার ফোনটা ওই সময় ওনার কাছে ছিল না অন্য কোথাও ছিল? হ্যাক হয়ে থাকলে উনি কমপ্লেন করেছেন, এফআইআর করেছেন ওনার ফোন হ্যাক হয়েছিল বলে? এখনো পর্যন্ত তাহলে একই অপরাধে যদি গর্গ চ্যাটার্জিকে জেলে যেতে হয়, তাহলে প্রিয়াঙ্কা টিবরিয়াল খোলা কাছে ঘুরে বেড়াচ্ছে কি করে? আবার দেখলাম কিছুদিন আগে আপনাদের সেকেন্ড ইন কমান্ডের নামে একটা এফআইআর হলো, এবার ওনারও এগেনস্টে এবার অ্যাকশন নেওয়া হতে পারে, সেম অ্যাকশনই হতে পারে। দেখুন, বিজেপি তো টার্গেট করে নেমেছে। এরা মুখে বলবে গণতন্ত্রের কথা, কাজে প্রথম দিন থেকে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা করা সেটা। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর হয়েছে, খুব ভালো কথা। যদি অভিষেক উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন, আইন বিচার করবে সেটা। হোয়াট অ্যাবাউট অমিত শাহ? উল্টা কারকে লাটকাকে ঝুলায়েঙ্গে,
এটা কি শান্তির ললিত বাণী শোনাইছে ব্যর্থ পরিহাস? স্যার তিনি ক্রিমিনালটাও যোগ করেছিলেন, যেটা নাকি আপনারা কেটে দিয়েছেন। হ্যাঁ, ক্রিমিনালদের উল্টাকালকে ক্রিমিনালটা ঠিক করবে কে? ক্রিমিনাল মানে গর্গ চ্যাটার্জি আর প্রিয়াঙ্কা টিপডেওয়াল সন্ন্যাসী। ক্রিমিনাল ডিফাইন করবে কে? বিজেপি। বাবা রাম রহিম পেরোল পাবে আর উমর খালিদ ছাত্র নেতা সে জেলে পড়বে। ক্রিমিনাল ঠিক করছে কে? বিজেপি। তো বিজেপির ভাষায় ক্রিমিনাল হওয়া মানে আপনি বুঝবেন আপনি সঠিক পথে রয়েছেন। ইললিগাল কনস্ট্রাকশন দেখলাম ভাঙা হচ্ছে তপসি আতিলজলা অঞ্চলে, সেখানে আপনাদের কোনো নেতাকে দেখতে পেলাম না। আমি যদি নাম বলতে বলেন তাহলে আমি কসবা বিধানসভার নেতার নাম বলবো, যিনি ওখানকার এখন বিধায়ক, মিস্টার জাভেদ খানকে দেখতে পেলাম না। এদিকে আইএসএফের নসাদ সিদ্দিকে দেখতে পেলাম, আবার সিপিএমের বিকাশবাবু আবার কোর্টে গেলেন, শতরূপ ঘোষ সেই জিনিস অর্ডারটা নিয়ে লোকের সামনে গেলেন, কিন্তু আপনারা নীরব। অশ্বত্থামা হতো ইতিগজ হলো প্রথম কথা। কারণ হচ্ছে শতরূপ ঘোষ অর্ডারটা নিয়ে যখন গেছেন ভাবে মানুষ খুশি হয়েছে, কিন্তু যেই মুহূর্তে তিনি জাভেদ খান এবং ফয়াজ খানের নাম করে গালিগালাজ শুরু করেছেন সেই মানুষই শতরূপ ঘোষকে গো ব্যাক দিয়েছে। ভিডিওটা পুরোটা দেখাবেন। সেই মানুষ বলেছে যে সারা জীবন সারা বছর আপদে বিপদে যে মানুষটা পাশে থাকে তার নামে মিথ্যা কথা শুনবো না। জাভেদ খান আমাদের রুটি রুজির ব্যবস্থা করে, জাভেদ খান এখানে মানুষ বিপদে পড়লে তার পাশে থাকে। গো ব্যাক শতরূপ ঘোষ, গো ব্যাক সিপিএম স্লোগান দিচ্ছে। আমি চাইলে ভিডিওটা আপনাকে দিয়ে দিচ্ছি, এই ভিডিওর সাথে এডিট করে অংশটা জুড়ে দেবেন, লাস্টের পার্টে আছে ওই ভিডিওটা, হ্যাঁ দেখে নেবেন পুরোটা। ওই জন্য অশ্বত্থামা হতো ইতিগজ নয়। মানুষ একটা অর্ডার হয়েছে, তাদের পক্ষে মানুষ স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত, এবং সেই মানুষ মাথায় রাখতে পারে তাদের ট্রেড লাইসেন্স রয়েছে, সরকারি তাদের নথি দিয়েছে। যদি কারোর নথি নাও থেকে থাকে তাকে ন্যূনতম অপরাধিক ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। এই বাংলায় বুলডোজার কালচার চলবে না। যতই বুলডোজার চাপানোর চেষ্টা করুক, আরে হিটলার পারেনি, চাউসেস্কু পারেনি, মুসোলিনি পারেনি, নতুন হিটলাররা কোন ছাড়। দ্বিতীয় কথা, জাভেদ খানের কথা বলছেন, আপনারা দেখেছেন তো দিলীপ মণ্ডল বিজয় মিছিলে গিয়েছিলেন, হয়তো আবেগের বশে তিনি কিছু শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, তার বাড়িতে পুলিশ চলে যাচ্ছে তাকে অ্যারেস্ট করার জন্য। ওরা তো টার্গেট করে রয়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের তোলার জন্য। ও তো একটা জিনিস বুঝতে হবে, মানুষ অ্যাটাক কাকে করে? শত্রুকে করে। তো বিজেপি অ্যাটাক কাকে করবে? তৃণমূলকে করবে। বিজেপি তো লাইসেন্স দেওয়া আছে সিপিএম এর জন্য, আইএসএফদের জন্য, তাকে অ্যাটাক করবে কেন? তো যাকে ফাঁকা মাঠে গোল দিতে দিয়েছে তো স্বাভাবিকভাবেই তারা ফাঁকা মাঠে ঘুরে বেড়াবে। বিজেপি জানে তার শত্রুকে, বিজেপি জানে তার শত্রুকে। কিন্তু অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে তো সিপিএম বিজেপি সবচেয়ে বড় শত্রু, মানে যদি ইসে থেকে দেখা যায়, কিস থেকে দেখা যায়, কেরালায় দুটো লোকসভা সিট জিতে গেছে বিজেপি। কেরালায় তো একদম স্বর্গরাজ্য ছিল, যদি স্বর্গনরকন্যা মানেন না। 20% ভোট পেয়েছে কেরালায়। কাদের আমল, কাদের জন্য বারবারন্ত হয়েছে? এই যে বড় বড় ডায়লগ দেয়, এ রাজ্যে এই হয়েছে, এ রাজ্যে প্রথম বিজেপি কে এনেছে ওকে। 1984 সালের নির্বাচনে বিজেপি ছিল দুটো এমপি, অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি, এছাড়া কোনো এমপি ছিল না। রাজীব গান্ধীকে ফেলতে হবে বলে জ্যোতি ভিপি বাজপেয়ী শহীদ মিনারে মিটিং করেছিল, তারপর বিজেপির 89টা এমপি হয়েছিল। সেই যে বিজেপির উত্থান, তারপর আর বিজেপির উত্থান কমেনি। সুতরাং এই যে বলে কমিউনিস্টরা আমাদের শত্রু, বিজেপি শুধু ত্রিপুরা সারেন্ডার কে করেছে? ত্রিপুরা তো তৃণমূল ছিল না 2018 আগে। কাদের অপদার্থতার জন্য, কাদের ইডি সিবিআই থেকে বাঁচার জন্য ত্রিপুরা সারেন্ডার হয়েছে? কাদের হাত থেকে গেছে? সুতরাং এইসব ওই ভাবের ঘরে চুরি করে অনেক ডায়লগ মারা যায়। এখন এই মুহূর্তে সিপিএম এর জন্য ফ্রি দিয়ে দিচ্ছে বিজেপি। তুমি বাবু ফাঁকা মাঠ আছে, করে কমবে দেখো যাতে সংখ্যালঘু ভোটটা কিছুটা ভাগ হয়। আইএসএফ তুমি ফাঁকা মাঠ করে কমবে দেখো যাতে সংখ্যালঘু ভোটটা ভাগ হয়। ভোটের আগে আপনারা মাছ নিয়ে অনেক প্রচার করলেন যে বিজেপি এলে মাছ বন্ধ হয়ে যাবে, কিন্তু ভোটের পরে যেই ওনারা ডিসিশনসগুলো নিচ্ছেন, বিধানসভায় মাছ প্লাস আপনার মা ক্যান্টিনেও মাছ ইন্ট্রোডিউস করলেন 5 টাকায়, তাহলে তো মনে হচ্ছে তখন একটু ভুল হয়েছিল। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এই বিজেপি মাথায় রাখবেন, বন্দে ভারত এক্সপ্রেস যখন চালু করেছিল কলকাতা থেকে গৌহাটি, মাছ বন্ধ করে দিয়েছিল। কলকাতা পশ্চিমবঙ্গের 89% মানুষ আমিষাশী, আর আসামের 86% মানুষ আমিষাশী। একটা আমিষাশী রাজ্য থেকে আরেকটা আমিষাশী রাজ্যে যাচ্ছে, সেইখানে এমনকি কামাখ্যা মন্দিরও বলি হয়, কামাখ্যা মন্দিরও পাঠাবো হয়। তাহলে সেইখানে আপনি মাছ মাংস বন্ধ করে দেবেন কেন? ননভেজ অপশন রাখবেন না কেন? তারপরে যখন প্রতিবাদ হয়েছে ঠেলায় পড়ে, আর বিজেপি বুঝতে পেরেছে এ রাজ্য যদি মাছ মাংস বন্ধ করা হয় ওই এ রাজ্যের মানুষের ভোটার পাবে না। কিন্তু তাহলে ভাববেন না যে বিজেপি মানেই বিরাট মাছ মাংস প্রেমী হয়ে গেছে। ওরা মছলিখোর মানে বাংলাদেশি হিসেবেই ট্রিট করবে। দিল্লি সিআর পার্কে মাছের বাজার বন্ধ করে দিয়েছে এই রেখাগুলো। বিজেপি এখন বলছে আপনি দেখবেন দুর্গাপুজোর সময় নবরাত্রি চল রায়, আরে তোমার নবরাত্রি চলছে তো আমার কি? তুমি নিরামিষ খাও না, আমি মাছে ভাতে বাঙালি, আমার মাছে ভাতের উপর আঘাত আসলে বাঙালি রুখে দাঁড়াবে। আপনার কথাতেই বাংলাদেশের প্রসঙ্গটা উঠলো, কিন্তু আপনারা চলে যাওয়ার পরেই ফেন্সিংয়ের জন্য জমি দিয়ে দেওয়া হলো বিএসএফকে, তা আপনারাই তো দিয়ে দিতে পারতেন। ফেন্সিংয়ের জন্য জমি তো দেওয়া হয়েছে। আপনারা দেখবেন এই যে বাংলাদেশে শেখ হাসিনা এপিসোডের সময় মালদায় জমি, সেখানে কাঁটাতার বসাতে গিয়ে বিডিআর বসাতে দেয়নি, তারপর দ্বিপাক্ষিক বৈঠক করতে হয়েছিল। তো যেখানে জমি দেওয়া রয়েছে সেখানে এখনো পুরোপুরি কাঁটাতার হয়নি কেন? আর কাঁটাতার হলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে না? কিন্তু বিজেপি তো এসছে এখন, এরপর অনুপ্রবেশ আটকাতে পারবে তো? কাশ্মীরে কার ক্ষমতা? পিওকে কার হাতে? এই পিওকে বলছি, বর্ডারটা কার হাতে?
তাহলে পিওকে পেরিয়ে জঙ্গিরা ভারতবর্ষে ঢুকছে, অবাধে 120 কিলোমিটার পেহেলগাম অব্দি পৌঁছে যাচ্ছে, তারপর ট্যুরিস্টদের গুলি করে খুন করছে, সেই অপদার্থতার দায় কার? জম্মু কাশ্মীর পুলিশও তো সরকার ওদের নয়, কিন্তু পুলিশ তো ওদের হাতে। জম্মু কাশ্মীরের তো পুলিশের অটোনমি নেই, পুলিশ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন, আবার বর্ডার কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। তাহলে সেই অপদার্থতার দায় অমিত শাহের নয়? জম্মু কাশ্মীরে যখন এই টেরর অ্যাটাক হচ্ছে, দিল্লিতে যখন হচ্ছে, কোথা থেকে ঢুকছে? কাশ্মীর বর্ডার পেরিয়ে ঢুকছে কী করে টেররিস্টরা? এইসব ছেলে ভুলানো গল্প দিয়ে তো ক্ষমতায় এসছেন। পাহাড়ে ওঠাটা কঠিন, তার থেকেও কঠিন পাহাড়ের চূড়ে এক্সিস্ট করা। কতদিন করবেন? বাংলার মানুষের মোহভঙ্গ হতে দেরি হবে না। বিজেপি সরকারের কয়েকটা ডিসিশনস দেখলাম। ফার্স্ট ডিসিশন সাউন্ড পলিউশন নিয়ে মাইক বন্ধ করা, এটা নিয়ে তারপর আবার আসানসোলে 15 জনকে গ্রেফতার করা হলো, যেহেতু একটা ফাঁড়ির মধ্যে হামলা চললো। এটা নিয়ে আপনার বক্তব্য? সাউন্ড পলিউশন নিয়ে মাইক বন্ধ করা নিশ্চিতভাবে পরীক্ষার সময় সাউন্ড পলিউশন হওয়া কাম্য নয়, বিশেষ করে পরীক্ষার্থী যারা, তাদের অসুবিধা হয়। কিন্তু বিজেপির আসল উদ্দেশ্য এটা নয়, ওদের আসল উদ্দেশ্য আবারও সংবিধানকে আঘাত করা। যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মাইকে আজান দেন, তার জন্য মাইক বন্ধ করতে হবে। ভালো কথা, আজানটা তো ফোনেও হতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, ভালো, আমি তো বলছি, আমাকে ভোজ করতে দিন। রেড রোডে নামাজ বন্ধ, রাস্তায় প্রকাশ্যে নামাজ বন্ধ করা, এটা খুব ভালো কথা। রাস্তা ফ্রি থাকা উচিত। তাহলে আপনি আমায় বলুন, দুর্গাপুজো কলকাতায় যতগুলো দুর্গাপুজো হয় তার অন্তত 50%-এর কাছাকাছি দুর্গাপুজো কলকাতা রাস্তা জুড়ে হয় প্যান্ডেল। রেড রোডে একদিনে, ঈদের দিন 4-3 ঘন্টার নামাজে যদি খুব অসুবিধা হয়ে থাকে, তাহলে কলকাতায় যখন দুর্গাপুজো, আমি হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে, তাহলে আমি যখন দুর্গাপুজোয় ঠাকুর দেখতে পারি আমারও তো আনন্দ হয়। তার জন্য যে এই রাস্তাটা, দুর্গাপুজো এখন প্রায় 10 দিন 12 দিনের কার্নিভাল হয়ে গেছে, উৎসব হয়ে গিয়েছে। দুর্গাপুজো প্যান্ডেল শুরু হয় তার অন্তত 20 দিন 25 দিন আগে থেকে। পুজো হয়ে যাওয়ার 7 দিন 8 দিন সময় লাগে প্যান্ডেল খুলতে, মানে প্রায় 1 মাসের উপর যখন গোটা রাস্তাগুলো বন্ধ হয়ে থাকে, তখন মানুষের অসুবিধা হয় না? আসলে উদ্দেশ্যটা তো আপনার রাজনৈতিক উদ্দেশ্য, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করার। এই যে আজকে আপনি বলছেন প্রকাশ্য স্থানে বলি দেওয়া যাবে না, আসল উদ্দেশ্য তো আপনার বকরি ঈদের আগে কোরবানি বন্ধ করা। আপনার হিম্মত হবে? বিজেপির নেতা এমএলএ ছিল সঙ্গীত সোম, সবচেয়ে বড় বিফ এক্সপোর্টার কোম্পানি ভারতবর্ষে বিজেপির নেতা, সবচেয়ে বেশি ইলেকটোরাল বন্ডে চাঁদা দিয়েছে বিজেপির ওই কোম্পানিগুলো। এবং কী জন্য চাঁদা দিয়েছে? তারা বিফ এক্সপোর্ট করে সারা পৃথিবীতে, মোষের মাংস এক্সপোর্ট করে। আজকে যারা মুখে এক কথা বলছে, তারা পারবে নাগাল্যান্ডে গিয়ে বিফ ব্যান করতে, গোয়াতে গিয়ে বিফ ব্যান করতে? না, ওখানে আমার ওনাদের বক্তব্য আছে যে আমরা স্পেসিফিক টাইপ অফ বিফ খাই না, এই স্পেসিফিক টাইপ অফ বিফ খাই। আচ্ছা, মানে তাহলে ওখানে বিফ হামারা মাতা নেই হ্যাঁ? না, কাউ ইন্ডিকাস, মানে আমার সাইন্টিফিক নেমটা মনে পড়ছে না, সেই সাইন্টিফিক নেমটা নাকি আমাদের হিন্দু আচ্ছা, মানে মাসিকে খাওয়া যায়, মাকে খাওয়া যায় না। আপনি রাস্তার প্রসঙ্গটা তুললেন, 21 জুলাই আসছে, মনে হচ্ছে আপনাদের ওই কর্মসূচিটা ওরকম রাস্তা জুড়ে করা যাবে? দেখুন, আবারও বলছি, 21শে জুলাই একটা আবেগ। 21শে জুলাই বাংলার মানুষ রাজপথে সামিল হন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ। 21শে জুলাই বাংলার মানুষের সেন্টিমেন্ট আবেগকে কোনো কিছু দিয়ে চাপা যায় না। 4-5 দিনে যা ডিসিশনস দেখেছি, সেগুলো নিয়ে আপনার কি মনে হয়, কোনটা ঠিক হলো বা কোনটা ভুল হলো নতুন সরকারের? আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, এই সরকারের ঠিক ভুল বিচার করার সময় এখনো আসেনি। রাইট। সদ্য একটা মানুষের ম্যান্ডেট নিয়ে এসছেন, এখন হানিমুন পিরিয়ড চলবে। তৃণমূল যখন 2011-তে এসেছিল, 12-13 অ্যাসার সেরকম কোনো অ্যান্টি ইনকামবেন্সি ছিল না। 14 নির্বাচনে তৃণমূল 34টা এমপি জিতেছিল, হাইয়েস্ট। 15-তেও অ্যান্টি ইনকামবেন্সি ছিল না। 16 বিধানসভা নির্বাচনের আগে নারদা স্টিং ভিডিও আসে, তাতে শহরাঞ্চলের ভোটে তৃণমূলের প্রথম ধস নামে এবং যাদবপুরের মতো সিট মনীশ গুপ্ত হেরে গিয়েছিলেন। পার্থ চ্যাটার্জির 50,000 ভোট কমে গিয়েছিল, মমতা ব্যানার্জিরও প্রচুর ভোট কমে গিয়েছিল সেই নির্বাচনে। কিন্তু তৃণমূল ক্ষমতায় এসেছিল কারণ পঞ্চায়েত দপ্তর গ্রামে যে কাজ করেছিল, সুব্রত মুখার্জি তখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, গ্রামের রাস্তা, মানে মানুষ চোখে ভিজিবল ডিফারেন্স দেখতে পেয়েছিল। পুকুর সংস্কার, মমতা ব্যানার্জি কন্যাশ্রী চালু করেছেন, মানুষের মনে আশা এসেছিল, তার ডিভিডেন্ড তৃণমূল পেয়েছিল। কিন্তু তার প্রথম 3-4 বছর 5 বছর সেই অর্থে অ্যান্টি ইনকামবেন্সি পোহাতে হয়। বিজেপি একটা মানুষের এত বড় ম্যান্ডেট নিয়ে এসছে, ইট ইজ টু আর্লি টু জাজ। দেখুন, শুভেন্দু অধিকারী, আমি রাজনীতির চরম বিরোধী, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর শুভেন্দু অধিকারী যখন পরিবহন মন্ত্রী ছিলেন, তিনি তো সাকসেসফুল পরিবহন মন্ত্রী ছিলেন, এটা তো অস্বীকার করে উপায় নেই। ভাবের ঘরে চুরি করে লাভ নেই। শুভেন্দু অধিকারী অ্যাডমিনিস্ট্রেশন কেমন চালান, মানুষকে আসলে তারা অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, যদি সেগুলো সত্যিই পূরণ করতে পারেন, নিশ্চিতভাবে মানুষ হানিমুন পিরিয়ডটা থাকবে, যে 7th পে কমিশন পুরো সময় দিয়ে। কিন্তু সেগুলো থেকে যদি তারা বিচ্যুত হন, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার ইতিমধ্যে শুনছি 60 বছরের উপরের লোকের জন্য শুধুমাত্র, এখনো ক্লিয়ার নয়, কেউই জানে না। কিন্তু আয়ুষ্মান ভারতে সবাই এলিজিবল হচ্ছেন না।
আয়ুষ্মান ভারতে ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে 2.5 লাখ টাকার নিচে হতে হবে। এবার ধরুন একজন মধ্যবিত্ত যারা হয়তো মাসে 30,000 টাকা ইনকাম, মানে 3.5 লাখ টাকার উপরে বছর ইনকাম, সে আয়ুষ্মান ভারতে এলিজিবলই হবে না। 30,000 টাকা যার ইনকাম তার পক্ষে সম্ভব না একটা নার্সিংহোমে ট্রিটমেন্ট করানো, তার জন্য স্বাস্থ্যসাথীটা কিন্তু বিরাট বড় একটা বেনিফিশিয়াল। ওটাও তো রেখেছে, স্বাস্থ্যসাথী তো বন্ধ করেনি, ওটা তো রেখেছে। আমি আবারও বলছি, স্বাস্থ্যসাথী রেখে তাতে যদি ফান্ড অ্যালোকেট না করা হয়, রেখে দিলাম নামকা অবস্থায়, এবার যদি ফান্ড অ্যালোকেট না হয় তাহলে সে পরিষেবাটাই পাবে না। শুভেন্দুবাবু একটা বক্তব্য রাখলেন, যদি কোনো কেউ পোস্ট ফল ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন, বিজেপি বিধায়ক এবং এসপি বাড়ি গিয়ে আপনাদের দিয়ে আসবেন, কিন্তু তারা যদি 2021-এর পোস্ট ফল ভায়োলেন্সের জন্য অভিযুক্ত থাকেন তাদের জেলে যেতে হবে। তাহলে আপনি সরকারটা বদল করলেন কেন? আপনি তো বলেছেন পার্টি উইথ আ ডিফারেন্স, সোনার বঙ্গাল গড়া। আপনাকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, আপনি তো রাজধর্ম পালন করুন। মানে আপনি একজন কাউকে অভিযুক্ত করে রেখেছেন, আপনি তার বাড়িতে গিয়ে ভাঙচুর চালাতে পারেন? আপনি ভাঙচুরকে রাজধর্ম? আপনি রাজা রাজ্যের এই মুঠ, আপনি তো রাজধর্ম পালন করবেন। সবাই আপনার লোক, যদি অতীতে কেউ ভুলও করে থাকে, আপনি কেন সেই রাজধর্মের উদারতার জায়গা দিতে পারবেন? আপনি তাকে আইনের পথে আনুন, আপনি তাকে আইনের পথে আনুন। আপনি তাকে ঘর ছাড়া করে রাখবেন কেন? আপনি আইনে শাস্তি দিন, কেউ তো পালন করছে না। কিন্তু আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় এই কথা বলা যায়? সিপিএম এর বক্তব্য যে এখন আপনারা 80 মতো পেয়েছেন, পরের বার 31-এ আপনারা এবার সিপিএম যেরকম ছিল আর্যবাদটা আপনারা হতে চলেছে। বা সিপিএম এখন নিজের ভবিষ্যৎবাণীর থেকেও বেশি তৃণমূলের ভবিষ্যৎবাণী নিয়ে এখন আপনাদের সিট কমলে তাদের বাড়বে, এখন এটা তো হিসাবই। এটা হিসেবটা কে দিল? এটা ওই 21-এ রাম 26-এ বামের মতো এরকম। না, আমরা যতদিন দেখে রেখেছি যে শাসক দল থাকে আর একজনই ম্যান্ডেটটা পায় অপোজিশনের। সিপিএম যে অপোজিশন হবে আপনাকে কে বলতো? সিপিএম এর বক্তব্য, ছাগলের তৃতীয় সন্তান ছিল, চতুর্থ পঞ্চমে গিয়ে পরিণত হবে। অভিষেক বাবুকে বলা হয় যে উনি প্যারাশুট থেকে নেমেছেন, এবার কি আমরা তাকে রাস্তায় নেমে রাজনীতি করতে দেখবো? সেই প্রশ্নের উত্তর অভিষেক ব্যানার্জি দেবেন। আইপ্যাকের ভূমিকা ভোটের সময় আপনার কেমন লাগে? আইপ্যাকের ভূমিকা তো আটকে দেওয়া হয়েছিল, আইপ্যাককে দিয়ে তো বাধ্য করানো হয়েছিল আইপ্যাকের সমস্ত অপারেশন ক্লোজ করতে। ইডি রেড করি আইপ্যাককে দিয়ে আসলে এই রাষ্ট্রশক্তি সর্বোচ্চ দাঁত নখ নিয়ে ঝাঁপিয়েছিল একটা রাজ্য জেতার জন্য। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 8টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 18 জন কেন্দ্রীয় মন্ত্রী, 350-র বেশি সর্বভারতীয় কার্যকর্তা শুধু একটা হাওয়াই চুটিকে লড়ার জন্য দেখেছিল। তার সাথে নির্বাচন কমিশনের অসভ্যতাম। ইডিকে কাজে লাগানো হয়েছে আইপ্যাককে ব্লক করার জন্য। আইপ্যাকের ভূমিকা থাকবে কি করে? আপনি বললেন যে নির্বাচন কমিশনকে কাজে লাগানো হয়েছিল, প্লাস অনেকে ভোট চুরির অভিযোগও দিচ্ছেন, আপনার ফার্স্টের কথাটাও উঠে এলো সেই জিনিসটা। কিন্তু আপনারা যখন বলেছিলেন, যখন নন্দীগ্রামে হেরেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তখন আপনারা বলেছিলেন যে লোডশেডিং হয়েছিল, কিন্তু সেটার কেস তো কোনো বেরোলো না। এখন আবার আপনারা আর একটা কথা বলছেন। কদিন আগে দেখেছেন তো কর্ণাটকে বিজেপির এমএলএ জিতে গিয়েছিল, সুপ্রিম কোর্ট আবার হাইকোর্ট রায় দিয়েছে যে কর্ণাটকে কংগ্রেসের এমএলএ আসলে জিতেছে। রাইট। আমি আর সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। আমি শুধু একটা জিনিসই বলবো যে 27 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন করে বাদ দেওয়া হয়েছে, সেটা তো আর মিথ্যে নয়। 1614 জন অ্যাপ্লাই করেছিল ট্রাইব্যুনালে, 1608 জনের নামই উঠে গেছে। মানে 99.6% মানুষ তারা বৈধ ভোটার, তাদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছিল। এই যে কংগ্রেসের 2 জন প্রার্থী জিতেছেন না, মহতাব শেখ, ফারাক্কার, ওর নামও বাদ দিয়ে দেওয়া হয়েছিল। বিজেপি আর নির্বাচন কমিশন তাকে বাতিল করে দিয়েছিল, জনতা তাকে বিধায়ক বানিয়ে দিয়েছে। এরপরে ইলেকশন কমিশনকে চোর বলবে না, তার জন্য গর্গকে জেলে যেতে হবে। আপনাদের অনেক নেতাই রেজাল্টসের পর বেসুরো দেখলাম। কিছুদিন আগে শ্রীমতী কাকুলি ঘোষ দস্তিদার বললেন 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য পুরস্কার পেলাম। মানুষ মাত্রেই ভালো লাগা খারাপ লাগা থাকে, মানুষ মাত্রই ইমোশন থাকে, আর ইমোশন না থাকলে রাজনীতি হয় না। আবেগের বশে কখনো মানুষ বলেন, আবার কাকলিদি খারাপ লেগেছে, আবার একটা সময় কল্যাণদাকে সরিয়েই কাকলিদিকে রাখা হয়েছিল, তখন হয়তো কল্যাণদারও খারাপ লেগেছিল। তো রাজনীতিতে এগুলো থাকে, কিন্তু দিনের শেষে পরিবার একটা থাকে, পরিবারের মনোমালিন্য হয়, ভাই ভাইও তো ঝগড়াঝাটি হয়, তাই বলে কি পরিবার ছেড়ে কেউ বেরিয়ে যায়? কেউ যায়। এখন আপনি যদি বলেন যে আপনাদের নেক্সট প্ল্যানসগুলো কী কী, কিরমভাবে কমব্যাট করবেন বিজেপিকে? এটা পার্টি ঠিক করবে। আমি পার্টির একজন কর্মী, পার্টি ঠিক করবে যে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি কী হবে। কিন্তু যদি ব্যক্তি হিসেবে আমার কথা জানতে চান, আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করেছি, আমরা যারা সংবিধানকে মান্যতা দিয়েছি, সবার আগে সংবিধান বাঁচানোর এই লড়াই, কারণ বিজেপি সংবিধানকেই পাল্টাতে বদ্ধপরিকর। যদি সত্যি সত্যি দেশপ্রেমিক জাতীয়তাবাদী মানুষ হয়ে থাকেন, তাহলে সংবিধান বাঁচানোর এই লড়াইতে ইগো ঝেড়ে ফেলে আমার মনে হয় ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। ভোটে যদি আপনারা যে হারলেন সেগুলো যদি আমরা অ্যানালিসিস করতে যাই, কিছু কিছু জিনিস মাথায় আসছে, যেরকম মমতা ব্যানার্জির কিছু বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিছু বক্তব্য, সেগুলো নিয়ে আপনার মতামত? মমতা ব্যানার্জির মূল্যায়ন করার দৃশ্যতা বা ক্ষমতা আমার নেই। উনি কোনো লেগাসি না থাকা সত্ত্বেও রাস্তার আন্দোলন থেকে উঠে এসে মার খেয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন 15 বছরে। ওনার এই উত্থান এককভাবে সিপিএম এর মতো রেজিমেন্টের দলকে শূন্যে পরিণত করে দিয়েছেন।
বিজেপিকে একাধিকবার হারিয়েছেন, এই কৃতিত্বকে কেউ খাটো অস্বীকার করতে পারবে না। একজন মহিলা টালির চাল থেকে উঠে আসা, বস্তির ঘর থেকে উঠে আসা, তার কোনো সিদ্ধান্ত কারোর অপছন্দ হতে পারে, কারো খারাপ লাগতে পারে, কিন্তু ওনার এই জার্নি, ওনার এই লড়াইকে কেউ অস্বীকার করতে পারবে না। সেই লড়াইকে যারা অস্বীকার করবে তারা আসলে মানুষের সাথে প্রবঞ্চনা করবে। মমতা ব্যানার্জি যে হেরে যেতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি হারিয়ে যান। 3 জন আইপিএসকে সাসপেন্ড করা হলো, আমরা দেখলাম। এটা নিয়ে আপনার মতামত? আর অভয়াকাণ্ডে কি এবার সত্যি বিচার হবে? অভয়াকাণ্ডে বিচার হয়নি কেউ। শিয়ালদা কোর্টে ট্রায়াল রয়েছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট মনিটরিং করেছে। এরপর যারা বলছে বিচার হয়নি তারা সরাসরি কোর্টের বিরুদ্ধে অনাস্থা করছে, তাদের বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্ট দেওয়া উচিত। রত্না দেবনাথ তার সন্তান হারিয়েছেন, তাই বলে তিনি যা খুশি তাই বলতে পারেন না। তিনিও আইনের ঊর্ধ্বে নন। উনি বলেছেন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে হবে, তাহলে প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করবেন না কেন? যদি তদন্তে কোনো দুর্নীতি হয়ে থাকে, সিবিআই তদন্ত করেছে, সিবিআইয়ের মাথায় কি প্রধানমন্ত্রীর দপ্তর, তাহলে সবার আগে প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত। যদি সিবিআই তদন্তে কোনো ম্যাল প্র্যাকটিস করে থাকে, কার নির্দেশে করেছে? সিবিআই কে নাকি আপনারা ঠিক করে কাজ করতে আমরা কাজ করতে দিইনি। রাজীব কুমারের এক্সাম্পলটা, রাজীব কুমারের এক্সাম্পল তো সিবিআই এর অভয়ের ক্ষেত্রে খাটে না। ওই এক্সাম্পলটা দিয়ে বলে আপনারা কাজ তাহলে করতে। সেন্ট্রাল ফোর্স ছিল কি করতে? সেন্ট্রাল ফোর্স তো এমনকি আরজি করে করছেন পোস্টিং ছিল। সিবিআই কোথাও অভিযোগ করেছে আমরা কাজ করতে পারিনি? না, কিন্তু বিজেপি নেতারা এটাই বলে। বিজেপি কি বলছে দ্যাট ইজ রিলেভেল। সিবিআই কোথাও অভিযোগ করেছে, কোনো কোর্টে প্লি করেছে যে আমরা কাজ করছি, ও তো কথায় কথায় কোর্টে যেত। কোনো মামলা মানে মিছিল মিটিং এর অনুমতি না পেলেও যারা কোর্টে দৌড়তো, তারা সিবিআই কাজ করতে না পেলে কোর্ট ছেড়ে দিত। তারা কিন্তু আপনারা চলে যাওয়ার পর কিন্তু সিবিআই স্ট্রাইক রেট বেড়ে গেল, মানে অভিযুক্ত না গ্রেফতারের স্ট্রাইক রেটটা বেড়ে গেল। আমি তো ওটাই বলছি যে এখন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা হবে, আগামী দিন যেভাবে কেস সাজানো হবে, তাহলে এই কন্ট্রাডিকশনটা কোথায়? আজকে যদি আগামী দিন দেখা যায় যে আরজি করের ঘটনা অন্য কিছু উপস্থাপনা করা হলো, আমি যদি তর্কের ক্ষেত্রে সেটাকেও সত্যি বলে ধরিনি, তাহলে আগের দিন মিথ্যা স্ক্রিপ্টটা কে লিখেছিল, কার অঙ্গুলি এলো লিখেছিল? সিবিআই ডিরেক্টরের নাম তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ছিল না। সিবিআই ডিরেক্টরের নাম সেটাই ছিল যেটা নরেন্দ্র মোদীও তাকে বসিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার তাকে বসিয়েছিল। তাহলে যদি সিবিআই আর ম্যাল প্র্যাকটিসের জন্য কাউকে রেসপন্সিবিলিটি হতে হয়, সবার আগে নরেন্দ্র মোদীকে তাহলে গ্রেপ্তার করতে হয়। তৃণমূলে যারা কার্যকর্তা ছিল, মানে নিচু লেভেলের কর্মী ছিল, তারা এখন বিজেপির দিকে মুভ করার চেষ্টা করছে, মানে বিজেপি নেতাদের ধরে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। তাদের জন্য আপনার মন্তব্য? দেখুন, আমি আবারও বলছি, ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকের আছে, কিন্তু যেই মতাদর্শের আমি বিরোধিতা করে এসেছি এতদিন, আজকে যদি রাতারাতি আমি সেই মতাদর্শের পক্ষেই গলা ফাটাতে শুরু করি, কুলিং পিরিয়ডটুকুও না দিই, তাহলে কি আমার নিজের বিশ্বাসযোগ্যতাটাই অবশিষ্ট থাকবে? আর যদি আমার নিজেরই বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট না থাকে, তাহলে যেই দলের হয়ে আমি গলা ফাটাবো, সেই দলই কি আমাকে বিশ্বাস করবে আগামী দিন? আমার না এই আত্মসমীক্ষাটা সকলের আগে করা উচিত। ভোটের রেজাল্টের পরপরই আমি আপনার একটা ভিডিও দেখলাম আপনার পোস্টফল ভাইলেন্স নিয়ে এই একটা পার্টি অফিসে। একটা জিনিস খুব ভালো লাগলো, যখন কমেন্ট সেকশনটা আমি চেক করছিলাম, কেউ চোর চোর বলছিল না। 90% তৃণমূল নেতাদের কমেন্ট সেকশনেই চোর চোর। আর মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন পোস্টফল ভাইলেন্স নিয়ে গেলেন কোর্টে, তখনও তাকে সেইটাই শুনতে হলো। এখন অনেকের বক্তব্য যে আপনারা যে এখন পোস্টফল ভাইলেন্স নিয়ে সরব হচ্ছেন, আপনারা 11-এ কোথায় ছিলেন, 21-এ কোথায় ছিলেন? না, দেখুন, আমি আবারও বলছি যে তৃণমূলের বিরুদ্ধে তো অভিযোগ ছিল, সেই অভিযোগের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে, তো তৃণমূল তো সরে গেছে। তৃণমূল ইজ এ পাস্ট চ্যাপ্টার রাইট নাও। সিপিএম এর বিরুদ্ধে খুন, সন্ত্রাস, রাহাজানি, জমি দখলের অভিযোগ ছিল, সিপিএমকে মানুষ সরিয়ে দিয়েছে, পাস্ট চ্যাপ্টার। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা স্বজন পোষণের অভিযোগ উঠেছিল, তৃণমূলকে সরিয়ে দিয়েছে। তা আপনারা তো শুদ্ধতার প্রতীক নিয়ে এসেছেন, আপনারা তো সোনার বঙ্গাল করতে এসেছেন, তো আপনারা প্রথম দিন থেকে কি এক্সাম্পল চালু করছেন? আপনাদের শোরুম আর গোডাউনটা আলাদা হয়ে গিয়েছে। শোরুমটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, সুন্দর সুন্দর বক্তব্য রাখবেন, শক্তি চট্টোপাধ্যায় কোট করবেন, সুনীলের কবিতা আওড়াবেন, বুদ্ধিজীবী মহলে সমাদৃত হবে। আর গোডাউন কারা? গোডাউন হচ্ছে সেই রিতেশ তিওয়ারিরা, যারা প্রকাশ্যে বলবে মুসলমানকে একটা সার্টিফিকেট দেবো না। গোডাউন হচ্ছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা। গোডাউন হচ্ছে সেই এলিমেন্টরা যারা প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী হওয়ার অপরাধে বেলেঘাটায় খুন করলো প্রথম দিন, যারা গোঘাটের তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামীকে রাস্তার মধ্যে টেনে রাত্রিবেলা বের করলো, বের করে মুগুর দিয়ে থেতলে নর্দমার মধ্যে ফেলে খুন করলো। গোডাউনটা হচ্ছে ওই বিজেপি, শোরুমটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। কিন্তু বাংলার মানুষ বুঝে যাচ্ছে যে শোরুম আর গোডাউনটা আসলে আলাদা না, প্রোডাক্টটা একই। আপনারা শুনলেন অরূপ বাবুর বক্তব্য। জিৎ চক্রবর্তী সাইনিং অফ।